লাইভে গেছো? ওয়ালাইকুম আসসালাম, নমস্কার, আদাব। আশা করি তোমরা সবাই ভালো আছো। চঞ্চল ফিজিক্স ক্লিনিক আমার প্রতিষ্ঠানের কমন প্ল্যাটফর্ম। এই গ্রুপের আজকে আমার করা প্রথম লাইভ ক্লাস, এবং আজকের যে লাইভ ক্লাসের যে টপিকটা ঠিক করা হয়েছে সেই টপিকটার নাম হচ্ছে কৃত্রিম উপগ্রহ। তো আমরা আমাদের ক্লাসটা শুরু করব, আরও সবাই জয়েন করুক, আমরা 2-1 মিনিট অপেক্ষা করি। তো কৃত্রিম উপগ্রহ টপিকটা আমরা ক্লাস শুরু করি। কৃত্রিম উপগ্রহ এই টপিকটা তোমাদের ফিজিক্স ফার্স্ট পার্টের মহাকর্ষ চ্যাপ্টারের একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, এবং এই টপিকটা থেকে সৃজনশীল প্রশ্ন খুব বেশি হয়, প্লাস বুয়েটের অ্যাডমিশন টেস্টের বেশিরভাগ ম্যাথ, আমি আবারও বলছি, বুয়েটের অ্যাডমিশন টেস্টের বেশিরভাগ ম্যাথ এই টপিকটা থেকে এসে থাকে। তো যাই হোক, আমরা আমাদের ক্লাসটা শুরু করব। কৃত্রিম উপগ্রহ শব্দটার সাথে আমরা খুবই পরিচিত, এবং রিসেন্ট আমাদের দেশ বাংলাদেশ একটা কৃত্রিম উপগ্রহের কিন্তু মালিক, মানে আমাদেরও নিজস্ব একটা কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে পৃথিবীর চারদিকে ঘুরছে। সরি, তো যাই হোক, আমরা শুরু করি। কৃত্রিম উপগ্রহ, তার আগে আমরা একটু জেনে নেই উপগ্রহটা কি। উপগ্রহ হচ্ছে যারা গ্রহকে কেন্দ্র করে ঘোরে। উপগ্রহ হচ্ছে যারা গ্রহকে কেন্দ্র করে ঘোরে। যেমন গ্রহ, যেমন পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, বুধ, শুক্র, এগুলো এক একটা গ্রহ যারা সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। তবে সম্প্রতি বলতে কয়েক বছর হয়ে যাচ্ছে যে প্লুটো নামক গ্রহটা আমাদের সৌরজগৎ থেকে বাদ পড়ছে, সৌর পরিবার থেকে সে বাদ পড়ে গেছে। তো যাই হোক, দেখো, তো উপগ্রহ আমরা বলছি যারা গ্রহকে কেন্দ্র করে ঘুরবে। তাহলে গ্রহ কি? গ্রহ হচ্ছে যারা
নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে। যারা নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে, নক্ষত্র মানে হলো, যেমন একটা উদাহরণ যদি দেই আমরা, সেটা হচ্ছে সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে সূর্য। মহাকাশে যে বস্তুগুলো আছে, যে জ্যোতিষ্কগুলো আছে, তাদের মধ্যে যাদের নিজস্ব আলো আছে তারা হচ্ছে নক্ষত্র, বা ইংরেজিতে বলে স্টার। তো এই নক্ষত্রগুলোর চারপাশে ঘুরতে থাকে হলো গ্রহগুলো। যেমন সূর্যের চারদিকে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। আর গ্রহের চারপাশে যারা ঘুরবে তাদেরকে আমরা বলবো উপগ্রহ। যেমন পৃথিবীর চারপাশে ঘুরে একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ। চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। আবার আমরা জানি শনি গ্রহের চারপাশেও উপগ্রহ আছে, মঙ্গলের চারপাশে কিছু উপগ্রহ ঘোরে, তারপরে বৃহস্পতির গ্রহ আছে, শনির যেমন সবচেয়ে বড় গ্রহটার নাম হচ্ছে টাইটান গ্রহ। তো এরকম প্রত্যেকটা নক্ষত্রের চারপাশেই উপগ্রহ আছে। এখন তাহলে উপগ্রহ, যারা গ্রহকে কেন্দ্র করে ঘুরবে তারাই উপগ্রহ। এখন এই উপগ্রহগুলোর মধ্যে যেগুলো প্রাকৃতিকভাবে তৈরি সেগুলো হচ্ছে ন্যাচারাল স্যাটেলাইট, বা যেমন চাঁদ হচ্ছে একটা ন্যাচারাল স্যাটেলাইট যেগুলো প্রাকৃতিকভাবে তৈরি। আর যেগুলো মানুষের তৈরি বা হতে পারে কোনো এলিয়েনের তৈরি, আমরা জানি না তো এলিয়েন আছে কিনা, কোনো একটা নক্ষত্রের কোনো একটা গ্রহে যদি এলিয়েন থাকে এবং সেই এলিয়েনরা যদি কৃত্রিম উপগ্রহ তৈরি করে থাকে, কোনো উপগ্রহ তৈরি করে থাকে, তাহলে সেগুলোকে আমরা বলবো আর্টিফিশিয়াল স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ। তাহলে যে উপগ্রহগুলো মানুষ বা এলিয়েনের তৈরি সেগুলোই হচ্ছে কৃত্রিম উপগ্রহ বা আর্টিফিশিয়াল স্যাটেলাইট। এখন কথা হচ্ছে যে দেখো, বিজ্ঞানের কাজটা আসলে কি? বিজ্ঞানের কাজ হচ্ছে প্রকৃতি থেকে আগে মানুষ কিছু জ্ঞান আরোহণ করবে। সেই জ্ঞানটা আরোহণ দুইভাবে হতে পারে, একটা হচ্ছে নিজের ব্যবহারের প্রয়োজনে, আর একটা হচ্ছে জাস্ট জানার জন্যে। আমি আবারও বলছি, মানুষ সবসময় চেষ্টা করে প্রকৃতি থেকে জ্ঞান আরোহণের, প্রকৃতির কোনো ঘটনা কিভাবে ঘটছে সেটা জানার। এটা জেনে মানুষের লাভ কি হতে পারে, সে তার নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারে, প্লাস সে নিজে জানার জন্যে মানুষের কৌতূহল থেকে জানতে পারে। তো অনেক বছর আগে, শয়ে শয়ে বছর আগে, আজ থেকে 400-500 বছর আগে, তখনকার মানুষদের মাথার মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে উপগ্রহ কিভাবে গ্রহের চারদিকে ঘোরে, বা চাঁদ কিভাবে পৃথিবীর চারদিকে ঘুরছে, বা পৃথিবী কিভাবে সূর্যের চারদিকে ঘুরছে। এই রহস্যটা যখন উদ্ঘাটন হলো, ঠিক তখনই কিন্তু এই রহস্য মানুষের কাজে লাগেনি। যেমন নিউটন যখন বলল যে মহাকর্ষ বলের কারণে একটা উপগ্রহ গ্রহকে কেন্দ্র করে ঘুরে, বা একটা গ্রহ নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরে, তখন কিন্তু এই ইনফরমেশনটা মানুষের তেমন কোনো কাজে লাগেনি, ওই মুহূর্তে কিন্তু কাজে লাগেনি। মানুষ হয়তো ওই সময় কৌতূহল থেকে এটা জানছে, তাদের কৌতূহল মেটানোর জন্য এগুলো রহস্য বের করছে। কিন্তু ধীরে 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 কয়েকশো বছর পর এসে কিন্তু সেই সূত্র মানুষের ঠিকই কাজে লাগছে। কারণ দেখো, চাঁদ একটা উপগ্রহ পৃথিবীর চারদিকে ঘুরছে, এটা যখন মানুষ জানতে পারলো যে চাঁদ কিভাবে পৃথিবীর চারদিকে ঘুরছে, তখন কিন্তু মানুষরা নিজেরাও কিছু উপগ্রহ বানায় পৃথিবীর চারদিকে ঘোরানো শুরু করলো। এবং এখন যে কোনো কিছু পৃথিবীর চারদিকে ঘুরলেই তো সেটা উপগ্রহ, মানুষের তৈরি হলেই তো সেটা কৃত্রিম উপগ্রহ। কিন্তু কিছু একটাকে যখন আমরা পৃথিবীর চারদিকে ঘোরাতে পারলাম, তখন ওর সাথে যদি আমরা এখন একটা ক্যামেরা ফিট করে দেই, বা একটা যদি রিসিভার বা ট্রান্সমিটার ফিট করে দেই, তাহলে কিন্তু আমরা ইনফরমেশান আদান প্রদান করতে পারবো, ছবি তুলতে পারবো, যোগাযোগ করতে পারবো। তো এই উদ্দেশ্যে কিন্তু মানুষ উপগ্রহ তৈরি করলো। আর মানুষ যে উপগ্রহগুলো তৈরি করলো সেগুলোই হচ্ছে কি কৃত্রিম উপগ্রহ। তো অসংখ্য কৃত্রিম উপগ্রহ এখন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, যেগুলো সবই মানুষের তৈরি, এলিয়েনের তৈরি নাই, এখানে সব মানুষের তৈরি। তো প্রথম কথা হচ্ছে যে একটা কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারদিকে কিভাবে ঘুরছে সেটা একটু আমরা আগে দেখি। মনে করো এটা হচ্ছে পৃথিবী,
এটা হলো পৃথিবী। আমরা প্রাস থেকে জানছি যে কোনো একটা উঁচু জায়গা থেকে আমরা যদি একটা বস্তুকে সোজা সামনের দিকে নিক্ষেপ করি তাহলে কি হবে, বস্তুটা এইভাবে এসে নিচে পড়বে, পড়বে তো। যদি একটা বস্তুকে আনুভূমিকভাবে এইভাবে নিক্ষেপ করা হয় সেই বস্তুটা এইভাবে এসে ভূমিতে পড়ে। এখন একটা কৃত্রিম উপগ্রহকে আমি মনে করো অনেক উঁচুতে নিয়ে যেয়ে তুললাম, এটা মনে করো অনেক উঁচু, এরকম এই উঁচুতে তুললাম। এবার দেখো এই জায়গায় তোলার পরে আমরা যদি এদিকে নিক্ষেপ করি, প্রাসের মতো করে যদি তুলে এইভাবে নিক্ষেপ করি তাহলে এই বস্তুটা কিন্তু এইভাবে এসে এখানে পড়বে, পড়বে কি না? যদি আমরা সামনের দিকে নিক্ষেপ করি তাহলে এইভাবে এসে এখানে পড়বে। আমরা যদি এই বস্তুটাকে আরেকটু জোরে নিক্ষেপ করি তখন এই বস্তুটা কী হবে, এইভাবে এসে এখানে পড়বে, ঠিক কি না? আমরা যদি আরেকটা বস্তুকে আরও জোরে নিক্ষেপ করি এইদিকে আরও দ্রুত, তাহলে বস্তুটা তো এইভাবে এসে এখানে পড়বে। আমরা যদি আরও জোরে নিক্ষেপ করি তাহলে হয়তো এইভাবে এসে এখানে পড়বে। কিন্তু আমরা যদি আরও জোরে নিক্ষেপ করি আর পড়ার কোনো জায়গা পাবে না, তাহলে ও একদম সোজা নিচে পড়ে যাবে, পড়ে যেত নিচে, একদম সোজা এইভাবে নিচের দিকে চলে যেত। কিন্তু নিচের দিকে কেন যাবে? নিচের দিকে তো কোনো টান নেই, টান আছে পৃথিবীর কেন্দ্রের দিকে। তাহলে পৃথিবীর কেন্দ্রের দিকে যে টান সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল, এবং পৃথিবীর কেন্দ্রের দিকে যে টানটা অনুভব করবে ওই টানের ক্রিয়ায় কিন্তু বস্তুটা এইভাবে চারদিক দিয়ে ঘোরা শুরু করবে। তার মানে দেখো কৃত্রিম উপগ্রহকে একটা নির্দিষ্ট উচ্চতায় তুলে যদি আমরা খুব ধীরে নিক্ষেপ করি তাহলে কিন্তু সে আবার এসে মাটিতে পড়ে যাবে। কিন্তু আমরা যদি এমন একটা বেগ আসে, মোটামুটি মনে করো যে সেই বেগটা হলো 11.2/√2, এইরকম একটা বেগ, এত কিলোমিটার পার সেকেন্ড, এরকম একটা বেগ 7,400 সামথিং, 7,400 সামথিং এরকম একটা বেগে যদি আমরা মনে করো 7,400 মিটার পার সেকেন্ড এরকম একটা বেগে যদি আমরা নিক্ষেপ করি একটা বস্তুকে, তাহলে সেই বস্তুটা কিন্তু এইভাবে ঘুরতে শুরু করবে, বৃত্তাকার কক্ষপথে ঘুরতে শুরু করবে, এবং সেটাকে আমরা বলবো একটা কি, কৃত্রিম উপগ্রহ। তাহলে আমাদেরকে কি করতে হবে? এবং দেখো এটা এতই মজার একটা বিষয়, তুমি যদি এরকম করো পৃথিবী থেকে একটা, মনে করো যে পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গাটার নাম কি বলো তো? যে জায়গা থেকে কোনো বস্তুকে নিক্ষেপ করলে সেটা কোনো ঘর বাড়ি, কোনো বিল্ডিং, কোনো গাছপালা কারোর সাথে ধাক্কা খাবে না, এরকম একটা উঁচু জায়গায় আমরা যাব যেখান থেকে একটা বস্তুকে নিক্ষেপ করলে কোনো সামনে কোনো বাধা থাকবে না। মনে করো সেই জায়গাটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠে আমি যদি একটা বস্তুকে এই যে এই বেগটা দিয়ে নিক্ষেপ করি 11.2/√2, এই বেগটা দিয়ে যদি আমরা নিক্ষেপ করি তখন সেই বস্তুটা কিন্তু এইভাবে ঘুরে এখানেই আসবে। তার মানে তুমি যদি এখান থেকে একটা বন্দুক দিয়ে গুলি করো তাহলে কি হবে বলো তো? বন্দুক দিয়ে যদি গুলি করো তাহলে ওই বস্তুটা এইভাবে এসে তোমার মাথাতেই গুলিটা লাগবে। তার মানে তুমি নিজের গুলিতেই নিজে নিহত হয়ে যাবা। তাহলে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে কি, এই হচ্ছে পৃথিবী, ভূপৃষ্ঠ থেকে আমরা একটা রকেটের সাহায্যে কৃত্রিম উপগ্রহটাকে অনেক উপরে তুলে নিয়ে যাই, তারপর আনুভূমিকভাবে এইভাবে খুব দ্রুত বেগে, খুব জোরে, অবশ্যই একে অনেক উপরে নিয়ে যে বেগটা দিতে হয়, খুব দ্রুত বেগে আমরা যখন নিক্ষেপ করি তখন সেই উপগ্রহটা পৃথিবীর চারদিকে এইভাবে ঘোরা শুরু করে। ওকে, ঘুরছে তো ঘুরছেই, এই ঘোরার আর শেষ নাই, এবং সে আজীবন এভাবে ঘুরতেই থাকবে কোনো রকমের জ্বালানি ছাড়া। তবে একটা কথা, কৃত্রিম উপগ্রহের ঘুরতে গেলে কোনো জ্বালানি লাগে না, তবে কক্ষপথে থাকার জন্যে উপগ্রহের ভিতরেই একটা জ্বালানি দিয়ে দেওয়া হয়। সেই জ্বালানিটা একটা মেয়াদ থাকে যে 10 বছর 15 বছর, যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইট আমাদের দেশে যে স্যাটেলাইট উৎক্ষেপণ করছে সেই বঙ্গবন্ধু স্যাটেলাইট কিন্তু সেই জ্বালানিটা দিয়ে দেওয়া হয়েছে 15 বছরের জন্য। 15 বছর পর কিন্তু এই স্যাটেলাইট আর কক্ষপথচ্যুত হয়ে একটু আশেপাশে সরে যাবে, ঠিক আছে? তো ঠিক আছে, আমরা এবার উপগ্রহ সংক্রান্ত আলোচনায় চলে যাই। আমরা এখন দেখলাম
তাহলে একটা উপগ্রহকে আমরা রকেটের সাহায্যে ওপরে তুলে নিয়ে যাব। ওপরে তুলে নিয়ে যাওয়ার পর আনুভূমিকভাবে খুব জোরে নিক্ষেপ করব। জোরে নিক্ষেপ করলে সে পৃথিবীর চারদিকে ঘুরতে শুরু করবে। এখন দেখো, তাহলে আমরা একটা উপগ্রহকে কত বেগে নিক্ষেপ করব? কৃত্রিম উপগ্রহের বেগ। খুব মনোযোগ দিয়ে সবাই এটা দেখবা, কারণ এই টপিক পড়লে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য লাগবে, সৃজনশীলের জন্য লাগবে, তোমাকে জানতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। মনে করো এটা হচ্ছে পৃথিবী, এটা হলো পৃথিবী। এই পৃথিবীর ভর হচ্ছে m, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে r, পৃথিবীর ব্যাসার্ধ হলো r। তো এই ভূপৃষ্ঠ থেকে মনে করো এই উচ্চতা, এখানে আমরা একটা কৃত্রিম উপগ্রহকে নিয়ে গেলাম। কৃত্রিম উপগ্রহের ভর হচ্ছে স্মল m, m হচ্ছে কৃত্রিম উপগ্রহের ভর। তো দেখো এই কৃত্রিম উপগ্রহটা এবার যখন এইভাবে আমরা নিক্ষেপ করব, তখন এ যেতে চাবে এই দিকে, আর পৃথিবী ওকে টানবে কেন্দ্রের দিকে, ও তখন এই দিক যাবে লব্ধি বরাবর। ও যেতে চাচ্ছে এইদিকে, পৃথিবী টানছে কেন্দ্রের দিকে, ও যাবে এই দিকে লব্ধি বরাবর ঘোরা শুরু করবে। আবার যখন এখানে আসবে তখন ও যেতে চাবে এই দিকে, পৃথিবী টানবে কেন্দ্রের দিকে, ও তখন এই দিকে আসবে। এইভাবে সে পৃথিবীর চারদিকে ঘোরা শুরু করবে, এরকম একটা কক্ষপথে। তাহলে দেখো পৃথিবীর কেন্দ্র থেকে উপগ্রহের দূরত্বটা কত? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি উপগ্রহটি h উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় অবস্থান করছে, এবং এই উপগ্রহের কক্ষপথের ব্যাসার্ধ কত? কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে r+h। এবার দেখো চতুর্থ অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টার পড়ানোর সময় তোমাদেরকে একটা কথা বলছিলাম যে বৃত্তাকার পথে যখন কোনো বস্তু ঘুরতে থাকবে তখন সেই বস্তুর প্রয়োজন হবে কেন্দ্রমুখী বল। আমি আবারও বলছি, যখন কোনো বস্তু এরকম বৃত্তাকার পথে ঘুরতে থাকবে তখন তার প্রয়োজন হবে কেন্দ্রমুখী বল। আর কেন্দ্রমুখী বল কোনো বল নয়, এটা একটা চাহিদা। বস্তুর ভিতরে একটা কেন্দ্রের দিকে একটা টানের চাহিদা তৈরি হয়। সেই টানটাকে যদি আমরা যোগান দিতে না পারি তাহলে সেই বস্তু বৃত্তাকার পথে ঘুরতে পারে না। তাহলে পৃথিবী চারদিকে উপগ্রহটা ঘোরার জন্যে ওর কেন্দ্রের দিকে একটা বল দরকার। তাহলে আবারও বলছি, এই কৃত্রিম উপগ্রহকে বৃত্তাকার পথে গতিশীল থাকতে গেলে অবশ্যই ওই বস্তুর মধ্যে একটা কেন্দ্রমুখী টান দরকার, যে টানের যোগান দিচ্ছে মহাকর্ষ বল, যে টানের যোগান দিচ্ছে মহাকর্ষ বল। তাহলে এখানে কেন্দ্রমুখী বল যোগান দিচ্ছে কে? মহাকর্ষ বল। এবার দেখো এই যে কৃত্রিম উপগ্রহের ভর m, এটার বেগ যদি হয় v, কৃত্রিম উপগ্রহের বেগ যদি হয় v, তাহলে কেন্দ্রমুখী বল হবে কত? mv² বাই, হওয়ার কথা ছিল r, মানে ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ। কৃত্রিম উপগ্রহ যে কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথের ব্যাসার্ধ, এটা কি হবে? r+h। এটা হচ্ছে আমার কেন্দ্রমুখী বল। ব্যাসার্ধের জায়গায় আমি r+h বসালাম। আর এই কেন্দ্রমুখী বল যোগান দিচ্ছে কে? মহাকর্ষ বল। মহাকর্ষ বল কি? g, পৃথিবীর ভর, কৃত্রিম উপগ্রহের ভর, তার মানে কৃত্রিম উপগ্রহের ভর পৃথিবীর আকর্ষণ বল Fg বাই দূরত্ব। দেখো পৃথিবী থেকে উপগ্রহের দূরত্ব কত? r+h, তাহলে r+h এর ওপর স্কোয়ার। ওকে, এবার দেখো এই দুই পাশ থেকে আমরা কি করতে পারি? m কেটে দিব, r+h, একটা r+h কেটে দিব, তাহলে v² ইকুয়াল হবে gm বাই r+h, এবং কৃত্রিম উপগ্রহের বেগ সমান v সমান হবে gm বাই
আর আর প্লাস তাহলে এইটা হচ্ছে আমার কৃত্রিম উপগ্রহের বেগের সমীকরণ। দেখো কৃত্রিম উপগ্রহের বেগ বের করার জন্য তাহলে কি দরকার? ক্যাপিটাল জি মান তো আমরা জানি, এম হচ্ছে পৃথিবীর ভর, আর এর মান হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর এইচ হচ্ছে কৃত্রিম উপগ্রহটা যে উচ্চতায় অবস্থান করছে। এখন আমি যদি বলি যে না, এই কৃত্রিম উপগ্রহটা মঙ্গলের চারপাশে ঘুরছে, এই কৃত্রিম উপগ্রহটা মঙ্গলের চারপাশে ঘুরছে, এটা মঙ্গল, পৃথিবী না, তাহলে এম হবে কি? মঙ্গলের ভর, আর হবে মঙ্গলের ব্যাসার্ধ, এইচ হবে মঙ্গলের পৃষ্ঠ থেকে উপগ্রহের উচ্চতা। তো দেখো এখানে কিন্তু ভি এইচ এর ফাংশন, তার মানে আমি যদি বলি পৃথিবী আমি ফিক্সড করে দিলাম, তাহলে পৃথিবীর ক্ষেত্রে কিন্তু এম এর মান আর এর মানটা কনস্ট্যান্ট, আর জি তো জন্মের কনস্ট্যান্ট। তাহলে এই যে এইচটা দেখছো, এইচের সাথে ভি এর কিন্তু একটা সম্পর্ক আছে, তার মানে উপগ্রহ দেখো যত উঁচুতে চলে যাবে, উপগ্রহটা যত উঁচুতে চলে যাবে বেগ তত কমবে যদি এম এর মান আর এর মান কনস্ট্যান্ট থাকে। উপগ্রহকে যত উঁচুতে নিয়ে যাব বেগের মান তত কমবে। ক্লিয়ার? এবার দেখো তাহলে এটা আমার বেগের ইকুয়েশন গেল। সবাই একটু কমেন্ট করে জানাবা যে যেটুকু পড়ালাম, এই যে কৃত্রিম উপগ্রহের বেগের সমীকরণটা আমরা বের করলাম, এই বেগের সমীকরণটা সবাই বুঝতে পারলে কিনা। এবার দেখো আবার আমরা যেভাবে বেগ বের করলাম এইভাবে ছাড়াও আর একটা উপায়ে বেগ বের করা যায়। যেমন আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি বেগ ইকুয়াল দূরত্ব বাই সময়, বা বেগের জায়গায় বেগ, এখানে যেহেতু মান নিয়ে আমরা আলোচনা করছি, দিক নিয়ে আলোচনা করছি না, আমি বেগ বা দ্রুতি যাই বলি না কেন একই হবে। তাহলে দেখো এই যে কৃত্রিম উপগ্রহটা দেখছো, যদি এই দিক দিয়ে ঘুরে এসে একটা পাক দেয়, কৃত্রিম উপগ্রহের এক পাকের জন্য আমরা কি জানি? দূরত্ব কত বলো? 2 পাই। একটা পাক যদি দেয় তাহলে দূরত্ব হবে পরিধির সমান, এই পরিধির সমান হবে দূরত্ব। তাহলে দূরত্ব হচ্ছে 2 পাই আর প্লাস এইচ, এবং সময়টা কি? এক পাকের জন্য যে সময় লাগে সেই সময়কে আমি বলবো টি, যেটাকে আমরা বলছি আবর্তন কাল। তাহলে বেগ কত বলা যাবে? দূরত্বের জায়গায় বসবে 2 পাই আর সময়ের জায়গায় বসবে আবর্তন কাল, তাহলে ভি সমান হবে 2 পাই আর প্লাস এইচ বাই টি। ভি ইকুয়াল 2 পাই আর প্লাস এইচ বাই টি। তাহলে আমাদের এটা কিন্তু আরও একটা বেগের সমীকরণ। দেখো এই সমীকরণটা আমরা কি দিয়ে বের করবো? ভি সমান 2 পাই আর এর মান, এইচ এর মান, টি এর মান। এখন টিটা কি? আবর্তনকাল। এখন একটা উপগ্রহ আছে, কৃত্রিম উপগ্রহের একটা প্রকারভেদের মধ্যে একটা হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট বা ভূস্থির উপগ্রহ। জিও স্টেশনারি স্যাটেলাইট বা ভূস্থির উপগ্রহ। তো আমাদের যে বঙ্গবন্ধু স্যাটেলাইট আমরা যেটা উৎক্ষেপণ করছি এবং যেটা পৃথিবীকে প্রদক্ষিণ করছে, সেই স্যাটেলাইটটা কিন্তু এক ধরনের এই জিও স্টেশনারি স্যাটেলাইট বা ভূস্থির উপগ্রহ। তো ভূস্থির উপগ্রহগুলো কাকে বলে? কোনগুলোকে আমরা বলতে পারি ভূস্থির উপগ্রহ? যে উপগ্রহগুলো পৃথিবীর চারপাশে ঘুরে আসতে একদিন সময় নেয়, 24 ঘন্টা সময় নেয়। তাহলে দেখো পৃথিবী কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, আর ভূস্থির উপগ্রহগুলো ঠিক
পৃথিবীর চারপাশে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 24 ঘন্টায় একবার ঘুরছে, যার কারণে এই ভূস্থির উপগ্রহকে তুমি যখন ভূপৃষ্ঠ থেকে এইভাবে দেখবা উপরের দিকে তাকায়, তখন তাকে সবসময় একই জায়গায় স্থির দেখতে পাবা। কারণ পৃথিবী যে বেগ নিয়ে ঘুরছে, যে দিকে ঘুরছে, ভূস্থির উপগ্রহ সেই বেগ নিয়ে সেই দিকেই ঘুরতে থাকে। তার মানে ওই যে একই আবর্তন কাল নিয়ে ঘুরতে থাকে, একই বেগটা ভুল বললাম, একই আবর্তন কাল নিয়ে ঘুরতে থাকে, যার কারণে সবসময় একই জায়গাতে দেখা যায়। আর ভূমি থেকে, ভূপৃষ্ঠ থেকে এই উপগ্রহগুলোকে আমরা স্থির দেখি, তাই এই উপগ্রহগুলোকে বলা হয় ভূস্থির উপগ্রহ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের আরও একটা কৃত্রিম উপগ্রহের বেগের সমীকরণ। এটাও আমরা ব্যবহার করে ম্যাথ সলভ করতে পারবো। আবার দেখো, আমরা একটু আগে বের করলাম কি ভি ইকুয়াল জিএম বাই আর প্লাস এইচ। এই সমীকরণটাকে যদি আমরা একটু নাড়াচাড়া করি তাহলে কি হবে? দেখো, আমি নিচে একটা আর স্কোয়ার গুণ করলাম, উপরে একটা আর স্কোয়ার গুণ করলাম, আর এখানে তো আর প্লাস এইচ আমার আসেই, তাই না? তাহলে একটু দেখো, এই যে জিএম বাই আর স্কোয়ার, এইটুকু কি বলো তো? জিএম বাই আর স্কোয়ার, এটা জি না? ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ, এটা হচ্ছে জি, নিচে আর প্লাস এইচ, এবং এই যে আর স্কোয়ারটা দেখছো, একে যদি রুটের বাইরে আনি তাহলে এখানে হবে আর। তাহলে আমাদের ভি এর আরও একটা ইকুয়েশন তৈরি হলো, ভি ইকুয়াল আর রুট ওভার জি বাই আর প্লাস এইচ। এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের আরও একটা ইকুয়েশন। তাহলে কৃত্রিম উপগ্রহের বেগ বের করার আমরা কয়টা সমীকরণ দেখলাম? এখন পর্যন্ত বেগ নির্ণয়েরই আমরা 3টা সূত্র দেখছি, এবং যে সূত্রগুলো শুধু যে বেগ নির্ণয়ের তা না, বেগগুলো যদি দেওয়া থাকে তাহলে অন্যান্য রাশিগুলোও কিন্তু আমরা বের করতে পারবো। ইজ ইট ক্লিয়ার? আমার মনে হয় ক্লিয়ার। আমরা বেগের 3টা সমীকরণ বের করছি, আমরা বেগের আরও 2টা সমীকরণ বের করব। সবাই দেখো, দেখো আমরা সবাই জানি ভি সমান জিএম বাই আর প্লাস এইচ। তো দেখো, জিএম আমরা যদি এখানে একটা আর প্লাস এইচ গুণ করি আর নিচে, তাহলে কি করতে হবে? আরও একটা আর প্লাস এইচ যদি আমরা গুণ করি তাহলে নিচে হবে আর প্লাস এইচ হোল স্কোয়ার। তো এখানে দেখো তো, এটা কিন্তু করলাম, দেখো এই সূত্রটা কিন্তু আমরা প্রথমেই নির্ণয় করছিলাম, তারপর ওপরে একটা আর প্লাস এইচ গুণ করলাম, নিচে একটা আর প্লাস এইচ গুণ করলাম। এখন বলো তো এইটুকু সমান কি? কে বলতে পারবা এইটুকু সমান কি? জিএম বাই আর প্লাস এইচ এর উপর স্কোয়ার, এইটুকু সমান কি বলো? দেখো এখানে এইচ আছে, তার মানে এটা হচ্ছে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান। তার মানে আমরা ভি সমান লিখতে পারি জি এইচ আর প্লাস এইচ। তো দেখো, এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের বেগ বের করার 4র্থ সূত্র, যেটা দিয়ে আমরা কৃত্রিম উপগ্রহের বেগ বের করতে পারবো। তবে এখানে কি বসাতে হবে? দেখো, জিএইচ, এইচ উচ্চতায় জি এর মান, তার মানে উপগ্রহটা যেখানে অবস্থান করছে ওই জায়গার জি এর মান যদি দেওয়া থাকে, তখন আমরা এই সূত্র দিয়ে আমাদেরকে কৃত্রিম উপগ্রহের বেগ বের করতে হবে। ক্লিয়ার? একটা জিনিসের অনেক রকম সূত্র থাকতে পারে, আমাদের কিন্তু প্রত্যেকটা সূত্র জানতে হবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোন সূত্র কখন ইউজ করবা সেটাও কিন্তু তোমাকে জানতে হবে। এবার দেখো,
খুব অল্প উচ্চতায় উপগ্রহ থাকলে বেগ কত হবে? খুব অল্প উচ্চতায় যদি উপগ্রহ থাকে তাহলে কি হবে? আমরা সবাই জানি ভি এর, দেখো এই সূত্রটা আমরা একটু আগে বের করছিলাম না? এই সূত্রটা কিন্তু আমরা একটু আগে নির্ণয় করছি, কৃত্রিম উপগ্রহের বেগ। তাহলে এইখান থেকে আমরা একটা খুব অল্প উচ্চতায় কৃত্রিম বেগ কত সেটা বের করতে পারি। সেটা হচ্ছে, দেখো এইচ যদি খুব অল্প হয়, তার মানে এইচ ভেরি ভেরি লেস দেন আর হলে, এইচ খুব অল্প তার মানে এইচটা আর এর চেয়ে অনেক ছোটো। এইচ যদি আর এর চেয়ে অনেক ছোটো হয় তাহলে দেখো আর প্লাস এইচ কী হবে? শুধু আর এর সমান হবে। সেই হিসাবে ভি সমান হবে আর জি বাই আর, এটা হবে জি, আরটা রুটের ভিতরে ঢুকলে আর স্কোয়ার ইন্টু আর, তাহলে ভি সমান হবে জি আর। তাহলে খুব অল্প উচ্চতায় একটা উপগ্রহের বেগ কত হবে? খুব অল্প উচ্চতা থেকে যদি উপগ্রহ ঘুরতে চায় তাহলে তাকে এই বেগে ঘুরতে হবে। তখন আমরা এটা দিয়ে বের করব। এই জিটা কিন্তু ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ। তাহলে আমরা কয়টা জি বের করলাম, কয়টা বেগের সূত্র বের করলাম বলো? দেখো আমরা কৃত্রিম উপগ্রহের বেগের সূত্র বের করলাম কি? প্রথমটা হচ্ছে জিএম বাই আর প্লাস এইচ, তারপরেরটা হচ্ছে আর জি বাই আর প্লাস এইচ, তারপরেরটা আরেকটা ছিল 2 পাই আর প্লাস এইচ বাই টি, আরেকটা ছিল জি এইচ আর প্লাস এইচ, আরেকটা হলো জি আর। তাহলে একটাই উপগ্রহ যার বেগ বের করার আমরা সূত্র দেখলাম কয়টা? 5টা সূত্র দেখলাম। কি? এখানে তো চলছে তো। এটা এখানকার ওয়াইফাই সমস্যা। তাহলে দেখো এই সূত্রটা আমরা, দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে কৃত্রিম উপগ্রহ বেগ বের করার 5টা সূত্র আমরা বের করলাম, এই 5টা সূত্রের প্রত্যেকটা সূত্রের মধ্যে দেখো আর প্লাস এইচ আছে, আর আছে। এই সূত্রগুলোর মধ্যে কমন কি আছে? দেখো আর আছে, এইচ আছে, ঠিক আছে? তো দেখো এই সূত্রটার মধ্যে শুধু এইচ নাই, কারণ এই সূত্রটা এইচটা খুব অল্প হলে। তাহলে এই সূত্র তুমি কখন ব্যবহার করবা? যখন গ্রহের ভর দেওয়া থাকবে। গ্রহের ভর মানে যখন এম দেওয়া থাকবে। গ্রহ কিন্তু উপগ্রহ না। একটা জিনিস খেয়াল করে দেখো, কোনো সূত্রের মধ্যে কিন্তু ওই স্যাটেলাইটের ভর নাই, ওই উপগ্রহের ভর কত সেটা নাই। তার মানে ভেলোসিটির, ওই উপগ্রহের বেগ কত হবে সেটা কিন্তু উপগ্রহের ভরের উপর নির্ভর করে না। এই জন্যে বস্তু যত ভারী হোক না কেন সেটাকে কিন্তু পৃথিবীর চারদিকে ঘোরানো পসিবল, তবে অবশ্যই তার ভর পৃথিবীর ভরের কাছাকাছি বা তার চেয়ে বেশি হয়ে যাওয়া যাবে না, তার চেয়ে ভর অনেক কম হতে হবে, এটাও কিন্তু একটা বিষয়। কারণ যখন পৃথিবীর চেয়েও ভারী বস্তু হয়ে যাবে তখন তো পৃথিবী তার চারপাশে ঘোরা শুরু করবে, কারণ পৃথিবী তখন তার মহাকর্ষ বল দ্বারা প্রভাবিত হবে, পৃথিবীর মহাকর্ষ বল তাকে আর প্রভাবিত করতে পারবে না। এই সূত্রের মধ্যেও দেখো আর আছে, এইচ আছে। তাহলে এই সূত্র আমরা কখন ব্যবহার করব? ভূপৃষ্ঠের জি দেওয়া থাকলে। এই সূত্রের মধ্যেও দেখো আর আছে, এইচ আছে। তাহলে এই সূত্র আমি কখন অ্যাপ্লাই করব? যখন আবর্তনকাল টি দেওয়া থাকবে। এই সূত্র সবাই ওরিয়ন বইটা, যাদের কাছে ওরিয়ন বইটা আছে, ওরিয়ন বইয়ে দেখবা যে বুয়েটের কোশ্চিন ব্যাংক, বা যাদের কাছে বুয়েটের কোশ্চিন ব্যাংক আছে দেখবা এই যে এই সূত্রের অঙ্ক বুয়েটে আসছে, প্রত্যেকটা সূত্রের অঙ্কই বুয়েটে আসছে। তো এইটা কখন করবা? দেখো এটার মধ্যে আর আর এইচ আছে, তাহলে এটা কখন করবা? যখন কৃত্রিম
কৃত্রিম উপগ্রহের স্থানে অভিকর্ষ ত্বরণ দেওয়া থাকবে। কৃত্রিম উপগ্রহের স্থানে অভিকর্ষ ত্বরণ মানে কৃত্রিম উপগ্রহটা এই উচ্চতায় আছে, যে উচ্চতায় অবস্থান করছে ওই জায়গার জি এর মান কত, সেই জি এর মান যখন দেওয়া থাকবে তখন আমরা এটা বের করব। আর এটা খুব অল্প উচ্চতায় থাকলে, কৃত্রিম উপগ্রহ যদি খুব অল্প উচ্চতায় অবস্থান করে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। এখন বলো কৃত্রিম উপগ্রহ বেগ, এখন তোমরা প্রেসক্রিপশন বইটা বের করো বা যার কাছে যে বই আছে সেই বই বের করো এবং এই সূত্র রিলেটেড অঙ্কগুলো সলভ করো। যে কোনো একটা বই, পাঠ্য বই নাও, নিয়ে কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয়ের যত সূত্রের অঙ্ক আছে সব অঙ্কগুলো এখান থেকে তোমরা সলভ করে ফেলো। কোনো প্রবলেম হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। এবার দেখো, তাহলে উপগ্রহের বেগ নির্ণয় হয়ে গেল। এবার আমরা উপগ্রহের উচ্চতা নির্ণয় করব, কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করব। দেখো, ভি সমান আমরা একটা সূত্র জানি, এটা আমাদের একদম বেসিক সূত্র, ভি সমান জিএম বাই আর প্লাস এইচ। ভি সমান আমরা আরেকটা সূত্র জানি, আর জি বাই আর প্লাস এইচ, এবং ভি সমান আমরা আরেকটা সূত্র জানি, 2 পাই আর প্লাস এইচ বাই টি। এখন বলো তো এই তিনটা সূত্র কি আলাদা আলাদা কিছু নির্দেশ করছে নাকি সেম জিনিস নির্দেশ করছে? এই তিনটা সূত্র কিন্তু সেম একটা জিনিসই নির্দেশ করছে, সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের বেগ। তো কৃত্রিম উপগ্রহের উচ্চতা আর কক্ষপথের ব্যাসার্ধ এই দুটো জিনিস নির্ণয়ের জন্যে আমরা যেটা করব, দেখো এই সমীকরণ আর এই সমীকরণ যদি আমরা সমান ধরি, এইটা আর এইটা যদি আমরা সমান ধরি, তাহলে আমরা কি লিখতে পারবো? যেহেতু দুইটাই বেগের সূত্র, এই দুটো আমরা সমান ধরতে পারি। এবার দেখো, আমাদের বের করতে হবে উচ্চতা আর কক্ষপথের ব্যাসার্ধ, এইচ বের করতে হবে আর আর প্লাস এইচ বের করতে হবে। তাহলে এবার রুটটা তুলে দাও, তাহলে জিএম বাই আর প্লাস এইচ, এইদিকে হবে 4 পাই স্কোয়ার বাই টি স্কোয়ার। এবার এখান থেকে কি হবে বলো? বজ্রপাত করে দাও, বজ্রপাত মানে বজ্র গুণন করে দাও, তাহলে কি হবে? জিএম টি স্কোয়ার ইকুয়াল 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ হোল কিউব। এবার দেখো এখান থেকে এটা সমান কত? জিএম টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার। তাহলে এখান থেকে বলো তো আর প্লাস এইচ সমান কত? জিএম টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার 1/3। তাহলে দেখো এই ইকুয়েশন থেকে আমরা কি বের করতে পারবো? এই ইকুয়েশন থেকে আমরা বের করতে পারবো উপগ্রহের ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ, সরি উপগ্রহের কৃত্রিম উপগ্রহের ব্যাসার্ধ আমরা বের করতে পারবো জিএম টি স্কোয়ার 4 পাই স্কোয়ার 1/3। তাহলে এই উপগ্রহের ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ বের করতে কি কি লাগবে? আবর্তনকাল লাগবে আর ভর লাগবে, আবর্তনকাল লাগবে আর ভর লাগবে, বাকি সব কনস্ট্যান্ট। এবং এখান থেকেই কিন্তু আমরা উচ্চতাও বের করতে পারবো, জিএম টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার 1/3 মাইনাস আর। তাহলে এই সূত্র দিয়ে আমরা কি বের করতে পারবো? উপগ্রহটা কত উঁচুতে আছে সেই উচ্চতা বের করতে পারবো, এবং আমরা কক্ষপথের ব্যাসার্ধও বের করতে পারবো যদি আমাদের আবর্তনকাল দেওয়া থাকে আর এই ভর দেওয়া থাকে। ওকে, তাহলে এই দুইটা কিন্তু দেখো উপগ্রহের কক্ষপথের ব্যাসার্ধ আর উচ্চতা বের করার সূত্র। সবাই এটা ভালো করে নোট করে নিবা কিংবা প্রেসক্রিপশন ফলো করবা। এবার দেখো এই যে সূত্রটা আছে, এই সূত্র আর এই সূত্র তো সমান ধরা যায়, হ্যাঁ? এই দুটো যদি সমান ধরি তাহলে কি হবে? আর জি বাই আর প্লাস এইচ
2 পাই r+h/t। এই দুটো যদি সমান ধরি তাহলে কি হবে বলো? এবার রুট তুলে দেওয়ার জন্য স্কোয়ার করতে হবে, তাহলে r² g/r+h, এটা হবে 4π² r+h²/t²। এবার দেখো এটা হবে জি r² বজ্রগুণ করলে এটা হবে t², আর এই পাশে আসলে হবে 4π² r+h এর উপর কিউব। তাহলে এখান থেকে যদি আমরা বলি r+h এর উপর কিউব, এটা সমান কি হবে? তাহলে gr²t²/4π²। তাহলে বলো তো r+h সমান কি হবে? gr²t²/4π² এর উপর 1/3। তাহলে দেখো এই সূত্রটা দিয়েও তুমি কক্ষপথের ব্যাসার্ধ বের করতে পারবা, তবে তখন তোমার কাছে কি থাকা লাগবে? যখন আবর্তনকাল থাকতে হবে এবং ব্যাসার্ধ থাকতে হবে। তোমার মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এই সূত্র আমি তো ইচ্ছা মতো ব্যবহার করতে পারি, কারণ আবর্তনকাল দুটোতেই আছে, আবর্তনকাল দেওয়া থাকলেই তো আমি যে কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারবো। জি না, তুমি যে কোনো সূত্র ব্যবহার করতে পারবা না। তার কারণটা কি? তুমি হয়তো পৃথিবীর ক্ষেত্রে পৃথিবীর ভর বা পৃথিবীর ব্যাসার্ধ তোমার মুখস্থ আছে, তুমি বসাতে পারো, কিন্তু অন্য কোনো গ্রহের ক্ষেত্রে মঙ্গল বুধ বৃহস্পতির ক্ষেত্রে কি হবে? মঙ্গল বুধ বৃহস্পতির ক্ষেত্রে তো আর তুমি ভর তো আর সবসময় মুখস্থ রাখোনি, তখন তোমার অঙ্কের সাইড নোটে বা অঙ্কের ডাটাতে যে মানটা দেওয়া থাকবে সেটাই বসায় তোমাকে কিন্তু বের করতে হবে। তাহলে যদি এম দেওয়া থাকে তাহলে এই সূত্র ব্যবহার করবা, যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে এই সূত্র ব্যবহার করবা, তবে দুটো অঙ্ক করতেই কিন্তু আবর্তনকাল তোমার লাগবেই। এখান থেকে উচ্চতা হবে gr²t²/4π² 1/3 - r। ঠিক আছে, তাহলে এটা দিয়েও আমি কৃত্রিম উপগ্রহের উচ্চতা বের করতে পারি। সবাই একটু নোট করো যে সূত্রের মধ্যে একটু করে পার্থক্য আছে, দেখো। আচ্ছা, এটা সবাই তুলে নাও। আচ্ছা, আমার মনে হয় যে তোমরা ক্লাসটাই মনোযোগ দিয়ে করো। এখন বইয়ের দাম কত, এটা কত, এটা কত, এগুলো পরে আলোচনা করো। এত সূত্রের গ্যাঞ্জামে যদি তুমি বাঁকা হয়ে যাও তাহলে তো আসলে সায়েন্স থেকে দূরে থাকতে হবে। আর তাছাড়া সব ক্লিয়ারলি বুঝতে হবে যেন তুমি নিজেই সূত্রগুলো বের করতে পারো। অবশ্যই তুমি সূত্র নিজে বের করতে পারবা, প্র্যাকটিস করলেই পারবা, কিন্তু তারপরও সরাসরি এক্স্যাক্টলি একটা সূত্র আমাদের মাথায় রাখা দরকার। কারণ পরীক্ষার হলে আমরা কিন্তু শুধু আমরা কতটুকু বুঝি সেটার এক্সামই দেই না, পরীক্ষার হলে কিন্তু আমরা টাইমিংয়ের এক্সামও দেই। অবশ্যই অল্প সময়ের মধ্যে আমাদের অনেক কিছু লিখতে হয়, যার কারণে অনেক সূত্র আছে যেগুলো সরাসরি মাথায় থাকতে হয়। তাছাড়া এইসব ক্যালকুলেশন করে করে যদি সূত্র বের করতে হয় তাহলে কিন্তু বুয়েটের ওই 3 মিনিটে তুমি একটা প্রশ্ন সলভ করতে পারবে না অনেক সময়তেই। যাই হোক, তো দেখো তাহলে আমরা কৃত্রিম উপগ্রহের উচ্চতা, কক্ষপথের ব্যাসার্ধের সূত্র পেয়ে গেলাম। আচ্ছা, এখন দেখো আমরা যে সূত্রগুলো পড়ছি সেই সূত্রগুলো কি শুধুমাত্র কৃত্রিম উপগ্রহের জন্যই প্রযোজ্য, নাকি যারা ঘুরছে কাউকে কেন্দ্র করে তাদের সবার জন্যই প্রযোজ্য?
হ্যাঁ, এটা ঠিক যে এই যে তোমরা অনেকেই অনেকের পেছনে ঘুরো, কোনো ছেলে কোনো মেয়ের পিছনে ঘুরছো, কোনো মেয়ে আবার অন্য কোনো লম্বা স্মার্ট ছেলের পিছনে ঘুরছো। তো সবাই সবার পিছনে হয়তো ঘুরছো, পেছনে ঘোরাকে তো আসলে ঘোরা বলে না, এটাকে আসলে ফিজিক্সের ভাষায় সরল রৈখিক গতি বলে। তো এটা ব্যাখ্যা করা যাবে না, এটাকে যদিও আমরা ঘোরাঘুরি করা বলি, কিন্তু মহাবিশ্বে যারাই কেন্দ্র করে কাউকে কেন্দ্র করে যখন ঘুরছে তখন কিন্তু এই সূত্রগুলো পসিবল। তার মানে মনে করো এটা সূর্য, এটা হচ্ছে সূর্য, সূর্যের চারদিকে ঘুরছে কে? পৃথিবী। একটা জিনিস খেয়াল করো, সূর্য পৃথিবী কিন্তু এরকম ওই রকম বৃত্তাকার পথে ঘুরছে না। এভাবে এই বৃত্তকে যদি এভাবে একটা চাপ দাও তখন এটা হয়ে যাবে কেমন? এরকম একটা উপবৃত্তাকার কক্ষপথে, উপবৃত্ত হলো না, না, এরকম একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। তাও আবার সূর্য এখানে নাই, সূর্য আছে একটা ফোকাসে বা লোকাসে। তো এরকম সূর্যের চারদিকে একটা পৃথিবী বা অন্য গ্রহগুলো ঘুরছে। পৃথিবীর চারদিকে চাঁদ ঘুরছে, এই সূর্যের চারদিকে আবার মনে করো বুধ ঘুরছে, বৃহস্পতি ঘুরছে, মঙ্গল, সব গ্রহ ঘুরছে। এবং টোটাল এই সৌরজগৎটা মানে এই সূর্যটা, সে আবার তার যে এই সূর্য যে গ্যালাক্সিতে আছে, একটা গ্যালাক্সিতে অবস্থান করছে। তো গ্যালাক্সি হচ্ছে অনেক নক্ষত্রের একসঙ্গে থাকা, যেখানে একসঙ্গে থাকবে সেই নক্ষত্রপুঞ্জকে আমরা বলবো গ্যালাক্সি। কোটি কোটি নক্ষত্র যেখানে একসঙ্গে থাকবে। তো আমাদের সূর্য আছে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। তো এই সূর্য আছে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। এখন এই মিল্কি ওয়ে গ্যালাক্সিকে কেন্দ্র করে কিন্তু সূর্য আবার ঘুরছে। তো দেখো, একটু ধরে নাও যে দেখো পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে উপবৃত্তাকার কক্ষপথে, সূর্যের চারদিকে ঘুরছে উপবৃত্তাকার কক্ষপথে। এখন আমরা যদি এই যে দূরত্বটা কোথাও কম কোথাও বেশি, এই দূরত্বটা কোথাও কম কোথাও বেশি, আমরা যদি এটাকে গড় দূরত্ব হিসেবে বিবেচনা করি, যেমন এই দূরত্বটা হচ্ছে 14,80,00,000 কিলোমিটারের মতো, আর এই দূরত্বটা হচ্ছে 15,21,00,000 কিলোমিটারের মতো। মানে উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী যখন সূর্যের খুব কাছে চলে আসে তখন সেই দূরত্বটাকে বলে 14,80,00,000 মতো, আর সবচেয়ে দূরের যে দূরত্ব সেটা হচ্ছে 15,81,00,000 মতো, 15,21,00,000 কিলোমিটারের মতো। এবং গড় দূরত্ব এই জন্য আমরা কি বলি যে গড় দূরত্বটা হচ্ছে আসলে 15 কোটি কিলোমিটার, যে পৃথিবী আর সূর্যের মধ্যে দূরত্ব হচ্ছে গড়। এখন যে কক্ষপথগুলো উপবৃত্তাকার সেই জায়গাগুলোকে যদি আমরা গড় দূরত্ব বিবেচনা করি, উপবৃত্তাকার কক্ষপথগুলোতে যদি আমরা গড় দূরত্ব বিবেচনা করি তাহলে আমরা গোলাকার কক্ষপথ পাচ্ছি। এবং অ্যাপ্রক্সিমেটলি ভাবে কিন্তু আমরা কৃত্রিম উপগ্রহের যে সূত্রগুলো বের করলাম সেগুলো সবই তাদের জন্য প্রযোজ্য। তার মানে একটা মজার জিনিস দেখো, কেন্দ্রের ভর নির্ণয়। এবার যে সূত্রটা আমরা বের করব উপগ্রহের যে সূত্র, সেখান থেকে আমরা কি নির্ণয় করব? কেন্দ্রের ভর নির্ণয়। কোন কেন্দ্রের ভর আমরা নির্ণয় করব? যাকে কেন্দ্র করে ঘুরছে সেই কেন্দ্রের ভর আমরা নির্ণয় করব। দেখো আমরা জানি কৃত্রিম উপগ্রহের বেগ একটা আছে gm/r+h, আর একটা আছে 2πr+h/t। এই দুইটাই কিন্তু কৃত্রিম উপগ্রহের বেগের সূত্র। তো এইখানে আমরা এবার দেখো কি করব, আমরা বলছি কেন্দ্রের ভর নির্ণয় করবো। একটু ভালো করে দেখবো, এটা উভয় পাশে যদি বর্গ করি তাহলে gm/r+h হবে, আর এই পাশে হবে 4π² r+h²/t² হবে এটা। এবার দেখো এটাকে যদি আমরা এবার বজ্রপাত করি তাহলে হবে gm t², 4π²
এবার এখান থেকে যদি আমরা বলি এম কত, তাহলে কি হবে 4π² r+h হোল কিউব বাই GT²। এবং এই সূত্রে দেখো r+h এটা কি কক্ষপথের ব্যাসার্ধ হয়, r+h যদি হয় কক্ষপথের ব্যাসার্ধ, এটাকে সংক্ষেপে আমি যদি স্মল আর বলি, কক্ষপথ r+h এর জায়গায় একে আমি সংক্ষেপে বলছি স্মল আর, তাহলে আমাদের এই এম এর সূত্রটা, এই সূত্রটা দেখতে কেমন হবে 4π² r³ বাই GT²। তাহলে এই যে সূত্রটা দেখছো, এই সূত্রটার দিকে একটু ভালো করে তাকাও। m সমান 4π² r³ GT²। আমরা কি বলছি, এই সূত্র দিয়ে আমরা কি নির্ণয় করব, এই সূত্র দিয়ে আমরা নির্ণয় করব কেন্দ্রের ভর। খেয়াল করো ব্যাপারটা কিরকম। এই যে সূত্রটা, ধরে নাও তুমি পৃথিবীর ভর নির্ণয় করছো, সরি মনে করো কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে এখানে আর হচ্ছে পৃথিবী থেকে উপগ্রহের দূরত্ব, আর টি হচ্ছে উপগ্রহের আবর্তনকাল। তাহলে এই দুইটা মান তুমি যদি এখানে বসাও, তাহলে তুমি এম কি পাবা, এম তুমি পাবা হচ্ছে পৃথিবীর ভর। এমটা কি পাবা, পৃথিবীর ভর পাবা, যাকে কেন্দ্র করে ঘুরছে তার ভর পাবা। এবার মজার বিষয় দেখো, এই সূত্রে তুমি যদি বসাও যে পৃথিবী, মনে করো পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, আচ্ছা এটা একটু চিত্র দিয়ে বোঝাই আমি। মনে করো এটা হচ্ছে সূর্য, গড় দূরত্ব নিলাম, তাই উপগ্রহটা আমি গোল করে দেখালাম, এটা হচ্ছে পৃথিবী। এবার এই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কি যদি হয় আর, এটা যদি দেওয়া থাকে, এবং এই যে 1 বছর 365 দিনে আমি একবার ঘুরে আসছি, এটা হচ্ছে আমার টি 365 দিন, এটা যদি হয়, তাহলে আমি এই সূত্রে যদি আর এর মান বসাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, আর টি যদি আমি বসাই 365 দিনকে সেকেন্ড বানায় বসাই, তাহলে আমি এমটা কি পাবো বলো তো, এমটা কিসের ভর পাবো বলো তো, এম পাবো আমি সূর্যের ভর, মানে এম হচ্ছে যাকে কেন্দ্র করে ঘুরছে তার ভর। এখন আমি যদি বলি যে না এটা সূর্য না, এটা মনে করো সেন্টার অফ গ্যালাক্সি, এটা হচ্ছে সেন্টার অফ গ্যালাক্সি, আর এই যে এটা ঘুরছে এটা হচ্ছে সান, তাহলে সেন্টার অফ গ্যালাক্সি থেকে সূর্যের দূরত্ব হচ্ছে আর। এবার এই আর হয়ে গেল গ্যালাক্সি এবং সূর্যের মধ্যে দূরত্ব, এবং এই সূর্য গ্যালাক্সিকে কেন্দ্র করে একটা পাক দিচ্ছে। মনে করো এখানে সময় লাগছে, মনে করো 20 মিলিয়ন ইয়ার বা 20 কোটি বছর বা একটা কিছু লাগছে, মনে করো এটা লাগছে 230 কোটি বছর, 230 কোটি বছর। তাহলে টাইমে যদি আমি 230 কোটি বছরকে যদি আমি সেকেন্ড বানায় বসাই, আর এই যে গ্যালাক্সি থেকে সূর্যের যে দূরত্ব আমি যদি এখানে আর বসাই, তাহলে বলো তো এম আমি কি পাবো, সবাই কমেন্ট করো এটা, যে আর এর জায়গায় যদি আমি বসাই সূর্য থেকে গ্যালাক্সির দূরত্ব, আর আবর্তনকাল যদি আমি বসাই যে গ্যালাক্সিকে কেন্দ্র করে সূর্যের ঘুরে আসতে যে সময় লাগে, সেই সময়টা যদি আমি টি এ বসাই, তাহলে আমি এই এমটা কার ভর পাবো বলো।
তাহলে আমরা কিন্তু গ্যালাক্সির ভর পাবো। গ্যালাক্সির সেন্টারে যে ভর ওটাই কিন্তু গ্যালাক্সির ভর, ঠিক আছে। যাই হোক, তাহলে দেখো আমরা যদি বলি যে এটা আর্থের চারদিকে চাঁদ ঘুরছে, মুন। এই যে মুন একটা কৃত্রিম উপগ্রহ না, এটা হচ্ছে একটা ন্যাচারাল স্যাটেলাইট, প্রাকৃতিকভাবে তৈরি পৃথিবীর একটা উপগ্রহ, যেটা একসময় পৃথিবীরই অংশ ছিল। পৃথিবী থেকে এটা ছিটকে বের হয়ে এসে পৃথিবীর চারদিকে ঘোরা শুরু করছে। এই সূর্য পৃথিবী একসময় সূর্যেরই অংশ ছিল। পৃথিবী সূর্য থেকে বের হয়ে এসে সূর্যের টানে, মানে সূর্য থেকে বের হয়ে আসছে ঠিকই, কিন্তু সূর্যের মায়া ত্যাগ করতে পারেনি, সূর্যের চারদিকে ঘোরা শুরু করছে। আবার পৃথিবীরই একটা অংশ চাঁদ ছিটকে বের হয়ে আসছে ঠিকই, কিন্তু পৃথিবীর মায়া ত্যাগ করতে পারেনি। এই মায়া যদি ত্যাগ করতো তাহলে তো ভবলিঙ্গা সাঙ্গ হয়ে যেত, তাই না? পৃথিবী সূর্য থেকে বের হয়ে এসে যদি সূর্যের মায়া ত্যাগ করতো তাহলে পৃথিবীর ভবলীলা সাঙ্গ হয়ে যেত, পৃথিবীতে কোনো এনার্জি সোর্স থাকতো না, অন্ধকার মহাশূন্যের মধ্যে ঘুরে বেড়াতো। কার সাথে ধাক্কা লাগতো, কে এসে কি করতো, মানে কোনো মানে এটা হচ্ছে ছেড়ে দেওয়া গরুর মতো আর কি, গাই গরু কিন্তু ছেড়ে দেওয়া আর কি। যাই হোক, এখন এই চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে। আমরা পৃথিবী আর চাঁদের মধ্যে যে দূরত্ব, আর সেই দূরত্ব যদি এখানে বসাই, আর চাঁদের পৃথিবীর চারদিকে ঘুরে আসতে মোটামুটি 27 দিন সময় লাগে। এই 27 দিনকে সেকেন্ড বানায় যদি আমি টিএ বসাই, তাহলে আমি এম কি পাবো বলো তো? কার ভর পাবো? এম তখন কার ভর হয়ে যাবে? এম তখন হয়ে যাবে পৃথিবীর ভর, ঠিক আছে। তাহলে আমরা এই সূত্র দিয়ে জাস্ট যাকে কেন্দ্র করে আমি ঘুরছি তার ভর বের করতে পারবো। তবে সেখানে তুমি যাকে কেন্দ্র করে ঘুরছো তার থেকে তোমার যে দূরত্ব, মানে ব্যাসার্ধটা, এবং তোমার যে আবর্তনকাল সেটা লাগবে। এই দুটো তুমি যদি এখানে বসাও তাহলে তুমি ভরটা পেয়ে যাবে। ভবলীলা কি জানো না? ভবলীলা মানে হচ্ছে আমরা হলাম ভব, মানে হচ্ছে পৃথিবী, ভব নিজেই পৃথিবী, বুঝছো? আর আমরা পৃথিবীতে এসে যেগুলো করছি সেগুলো হচ্ছে এক ধরনের লীলা করে বেড়াচ্ছি আর কি। আমরা যেগুলো করছি এগুলো লীলা করছি, মানে আমরা লীলা মানে তুমি খারাপ অর্থ ব্যবহার করতে পারো, আবার ভালো অর্থ ব্যবহার করতে পারো। আমরা যা করছি সেটাই মনে করো লীলা। কিন্তু ওই যে একটা কথা আছে, কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে সেটা আসলে একটু খারাপ হয়ে যায়। তো আমরা যে লীলা করছি সেটা আমরা আর করতে পারবো না। আমাদের সাঙ্গ হয়ে যাওয়া মানে কি বলবো, নষ্ট হয়ে যাওয়া বা ধ্বংস হয়ে যাওয়া। যাই হোক, এবার দেখো এটা মনে করো সূর্য, এটা কি সূর্য। এরকম একটা উপবৃত্তাকার কক্ষপথে আমাদের পৃথিবী ঘুরছে, এটা হচ্ছে আর্থ। সূর্য থেকে এই দূরত্বটা সবচেয়ে কম, যে দূরত্বটাকে বলা হয় অনুসুর। অনুসুর। আর পৃথিবী যখন এখানে থাকে তখন এই দূরত্বটা হচ্ছে, এই দূরত্বটাকে বলা হয় অপসুর। এই দূরত্বটাকে যদি আমি বলি R1 আর এই দূরত্বটাকে যদি বলি আমি R2, তাহলে পৃথিবী যে ঘুরছে এখানে যেটা হয়, একটা জিনিস খেয়াল করো, এটা অনেকভাবেই ব্যাখ্যা করা যায়। পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরছে, এখানে যখন পৃথিবী আসে পৃথিবীর ওপর সূর্যের আকর্ষণ বেড়ে যায়। পৃথিবীর ওপর যখন সূর্যের আকর্ষণটা বেড়ে যায়, যেহেতু কাছে চলে আসে, যখন আকর্ষণ বেড়ে যায় তখন এখানে এসে কি হয়, পৃথিবীর বেগটাও বেড়ে যায়। পৃথিবীর বেগ বেড়ে এইভাবে যে এইদিকে যায় যায় যায়, এখানে এসে পৃথিবীটা স্লো হয়ে যায়। কারণ কি? কারণ অনেকভাবে ব্যাখ্যা করা যাবে। এখানে আসলে আকর্ষণ বল কমে যায়, দূরে থাকে আকর্ষণ বল, পৃথিবীর আকর্ষণ বলটা ওপর, চাঁদের সূর্যের আকর্ষণ বলটা কমে যায়, তখন পৃথিবী ধীরে ধীরে যায়, ধীরে ধীরে যায়, ধীরে ধীরে যায়, এখানে এসে বেগ ধীরে ধীরে বাড়ে, এখানে খুব দ্রুত চলে আবার ধীরে ধীরে যায়, ধীরে ধীরে এখানে এসে স্লো হয়ে যায়, স্লো হয়ে যায়, স্লো হয়ে যায়,
স্লো হয়ে যায়, তারপর ধীরে ধীরে বেগ বাড়ে 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 বাড়ে, এখানে এসে খুব দ্রুত চলে যায়, যে এখানে আসে। এখন তোমরা একটা কথা বলো তো, পৃথিবী যে এখানে থাকে, এখানে বলো তো শীতকাল নাকি গ্রীষ্মকাল? পৃথিবী যখন এখানে থাকে তখন বলো তো শীতকাল নাকি গ্রীষ্মকাল? এটা কিন্তু উপবৃত্তাকার কক্ষপথ। উপবৃত্তাকার কক্ষপথে যে ঘুরছে তার বেগ সবসময় এক থাকবে না, কিন্তু বৃত্তাকার কক্ষপথে যদি কেউ ঘোরে, যেমন আমাদের কৃত্রিম উপগ্রহ বৃত্তাকার কক্ষপথে ঘুরে, তো তার ক্ষেত্রে কিন্তু বেগটা সবসময় এক থাকে। তো আমরা সবাই আমাদের ধারণা মাথার মধ্যে তুলনামূলকভাবে ধারণা আসবে যে এখানে যেহেতু পৃথিবী সূর্যের কাছে আছে, তাহলে এখানে নিশ্চয়ই আমাদের কি গ্রীষ্মকাল, খুব গরম পড়বে এখানে। আর এখানে যখন আসবো সূর্য থেকে দূরে আসি, তার মানে আমাদের এখানে কি কাল হবে? এটা হবে শীতকাল। কিন্তু একটা জিনিস মনে রাখবা, এই জায়গাতে থাকা মানে এটা জানুয়ারি মাস, সূর্যের সবচেয়ে কাছে যখন তুমি থাকছো পৃথিবী, তখন কিন্তু সেটা জানুয়ারি মাস মানে শীতকাল। আর যখন তুমি সব দূরে চলে যাচ্ছ তখন কিন্তু জুলাই মাস। জুলাই মাসে পৃথিবী সবচেয়ে দূরে থাকে সূর্য থেকে, আর জানুয়ারি মাসে সূর্যের সবচেয়ে কাছে থাকে। তাহলে কেন জানুয়ারি মাসে আমরা শীত অনুভব করি আর কেন আমরা জুলাই মাসে গরম অনুভব করি, সেইটা কি একটু বলবো? অনুসুরে, অপসুরে উইন্টার, অপসুরে উইন্টার না। দেখো, যখন অনুসুরে তুমি তখন থাকছো তখন শীতকাল, আর যখন তুমি এখানে থাকছো তখন হচ্ছে গ্রীষ্মকাল। এটা শান্ত, এবার হবে, দাঁড়াও একটু গরমিল হয়ে গেছে। পৃথিবী এটা কি উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ। এবার দেখো, এবার তোমরা বলো উত্তর গোলার্ধটা সূর্যের কাছে, তাহলে উত্তর গোলার্ধ যদি সূর্যের কাছে থাকে এটা হচ্ছে গরমকাল। এটাই আমি ভুল করছিলাম। উত্তর গোলার্ধ যখন পৃথিবীর কাছে থাকছে, পৃথিবীর উত্তর, এইভাবে তো পৃথিবী থাকছে, উত্তর গোলার্ধটা সূর্যের কাছে, তাই এখানে গরম, আর দক্ষিণ গোলার্ধটা হবে শীতকাল। ওর জন্যে এটা এখন এটা হচ্ছে আমাদের জন্য গরমকাল, আর এদের এখানে শীতকাল। আর পৃথিবীটা যখন এখানে আসবে তখন দক্ষিণ গোলার্ধ সূর্যের কাছে আসবে, এজন্য এটা হবে গরম আর এটা হবে শীতকাল। তাহলে আমাদের পৃথিবী এখন এখানে অবস্থান করছে উত্তর গোলার্ধে। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পারছি না আরেকবার বলবো? বলো, সূর্য থেকে যখন পৃথিবী অনেক দূরে, দেখো এখানে, তখন পৃথিবীর এই যে উত্তর দক্ষিণ, উত্তর গোলার্ধ সূর্যের কাছে তাই গরম, দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে দূরে তাই শীতকাল। তাহলে অস্ট্রেলিয়া যখন এখানে, পৃথিবী যখন এখানে থাকবে, যখন আমাদের কিন্তু এখন শীতকাল, তাহলে অস্ট্রেলিয়ায় এখন গরম। আমি এর আগে উল্টা বলছি, আমাদের এখন শীতকাল, উত্তর গোলার্ধে শীতকাল, দক্ষিণ গোলার্ধে কিন্তু গরম। পৃথিবী ঘুরতে ঘুরতে যখন এখানে চলে যাবে তখন কিন্তু আমাদের হবে গরমকাল, উত্তর গোলার্ধে হবে গরমকাল, আর অস্ট্রেলিয়াতে হবে, বা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে তখন হবে শীতকাল। তাহলে এই মুহূর্তে এই জায়গাটা হচ্ছে, আমি বললাম জানুয়ারি মাস, এই জায়গাটা হচ্ছে জুলাই মাস। এটা কি ক্লিয়ার হয়েছে নাকি আরেকবার বলবো? একটু বলো, আমার একটু এটা গড়মিল হয়ে গেছিলো, বা আমি তো একটু মিস্টেক হয়ে গেছে, আমি এর জন্য দুঃখিত। তো তোমরা বলো এটা বুঝলে কিনা, না হলে আমি আরেকবার বোঝাচ্ছি। তারপরও দেখো, আরেকবার দেখো, এখানে যখন পৃথিবী থাকছে উত্তর দক্ষিণটা থাকে এবার বাঁকা হয়ে, এই নর্থ পোল সাউথ পোল। তাহলে নর্থ পোল সূর্যের কাছে, নর্থ পোল সূর্যের কাছে, তাই এটা গরম, আর দক্ষিণ গোলার্ধে শীত। আর পৃথিবী যখন এখানে চলে আসবে তখন দক্ষিণ গোলার্ধ কাছে, তাই এখানে গরম, আর উত্তর গোলার্ধে হচ্ছে শীতকাল। প্রবলেমটা হচ্ছে প্রথমবার যেটা বলছিলাম ওইটাই একটু উল্টাপাল্টা বলে
উল্টা বলে আসলে এখন সব কিছুই আসলে একটু উল্টে গেছে। যাই হোক, তোমরা এটা নিয়ে কিছু মনে করো না, এটা আমার মিস্টেক হয়েছে, তো এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন বিষয়টা হচ্ছে যে আমরা আজকের ক্লাসে কি কি পড়লাম। আজকের ক্লাসে আমরা কি পড়লাম বলো? আজকের ক্লাসে আমরা পড়লাম কৃত্রিম উপগ্রহের বেগের সূত্র। বেগের আমরা 5টা সূত্র পড়ছি। আমরা কৃত্রিম উপগ্রহের কক্ষপথের ব্যাসার্ধের সূত্র পড়ছি, আমরা কৃত্রিম উপগ্রহের উচ্চতার সূত্র পড়ছি, এবং আমরা যাকে কেন্দ্র করে ঘুরছে তার ভর নির্ণয় করা পড়ছি। যাকে কেন্দ্র করে আমরা ঘুরছি তার ভর নির্ণয় করা পড়ছি। এখন তোমাদের কাজ হবে কি, এই যে কৃত্রিম উপগ্রহের বেগের 5টা বেগ নির্ণয়ের সূত্র, কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র, উচ্চতা নির্ণয়ের সূত্র এবং ভর নির্ণয়ের সূত্র, এই সূত্রগুলো রিলেটেড যে ম্যাথগুলো আছে তোমাদেরকে অবশ্যই সেই ম্যাথগুলো বই থেকে বা যে কোনো জায়গা থেকে পড়বা। এবং যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী তারা ক্রিয়েটিভ কোশ্চিন যে কোনো টেস্ট পেপার বা যে কোনো বই বা যে কোনো জায়গা থেকে ক্রিয়েটিভ কোশ্চিনগুলো তোমরা পড়বা। যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, যাদের কাছে ফিজিক্স পাজল বইটা আছে, যাদের কাছে আছে তারা কৃত্রিম উপগ্রহ রিলেটেড যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেইগুলো অবশ্যই সলভ করবা। বুয়েট কোশ্চিন ব্যাংক বা ওরিয়ন থেকে সবাই বুয়েটের কোশ্চিনগুলো সলভ করবা। বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েটের কৃত্রিম উপগ্রহ রিলেটেড যে প্রশ্নগুলো আসছে সেগুলো সবাই সলভ করবা। আরেকটা বিষয় হচ্ছে, এখানে কৃত্রিম উপগ্রহ রিলেটেড আরও কিছু পড়াশোনা আছে। উপগ্রহের বিভব শক্তি, উপগ্রহের গতিশক্তি, উপগ্রহের মোট শক্তি, উপগ্রহকে কক্ষপথ থেকে যদি মহাশূন্যে পাঠিয়ে দিতে চাই তাহলে কি করতে হবে, আরও কিছু বিষয় আছে যেটা আমরা নেক্সট ক্লাসে, আমরা খুব শীঘ্রই সামনের সপ্তাহের মধ্যেই এই উপগ্রহের উপর আরেকটা ক্লাস দিব। এবং এই 2টা ক্লাস একসাথে যদি তুমি করে রাখো তাহলে তোমার পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। তো তোমরা সেই ক্লাস পর্যন্ত অপেক্ষা করো। এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখলা তার জন্য ধন্যবাদ, এবং সবাই সাথে থাকো এবং সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।